তিনি যুবলীগকে হাতুড়ি লীগ বানিয়েছেন, ছাত্রলীগকে হেলমেট লীগ বানিয়ে দিয়ে তাদের হাতে পিস্তল, রিভলভার, বন্দুক, রাইফেল তুলে দিয়ে আমার দেশের দামাল ছেলেদের বুকের উপর বুলেট মারার নির্দেশ দিয়েছেন। এভাবে তিনি তার দলকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছেন, তার দলের নেতা কর্মীদেরকে খুন এবং হত্যা করবার নির্দেশ দিয়েছেন। আজ এ কথা শুধু আমাদের নয়, ইসলামী সংগঠনগুলোর নয়, শুধু দেশপ্রেমিক বাংলাদেশের মানুষের নয়, আন্তর্জাতিক অঙ্গনে জাতিসংঘের পক্ষ থেকে যে রিপোর্ট প্রদান করা হয়েছে সেখানে সুস্পষ্ট ভাষায় এই রিপোর্ট দেওয়া হয়েছে জুলাই আগস্টের গণহত্যার জন্য শেখ হাসিনা প্রত্যক্ষভাবে দায়ী। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবেই শেখ হাসিনা আওয়ামী লীগকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত দলের নেতা কর্মীদেরকে সে কিছুই বুঝতে দেয় নাই, বরং সে দাম্ভিকতার সুরে বলেছে শেখ হাসিনা কখনো পালায় না। আমি জাতির কাছে জিজ্ঞাসা করতে চাই, শেখ হাসিনা পালায় না? পালায় না। শেখ হাসিনা কঠিন পরিস্থিতির মধ্যে তার দলকে ফেলে তিনি তার দলকে, তার সংগঠনকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দলের 12টা বাজিয়ে তিনি কি করলেন? অতীতে আমরা দেখেছি বাংলাদেশে জনগণের আন্দোলনের মুখে অনেককেই ক্ষমতা ছাড়তে হয়েছে। জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা ছেড়েছেন, দল ছেড়ে নেতা কর্মীদেরকে জনগণ জনরোষের মুখে ফেলে নিজে দেশ ছেড়ে পালান নাই, বরং তিনি কারারুদ্ধ হয়েছেন। বছরের পর বছর তিনি জেল খেটেছেন। 80 পর বয়সে বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে বছরের পর বছর কারাগারে বন্দিত্ব কাটিয়েছেন, কিন্তু দেশ এবং দলের জনগণ, দলের নেতা কর্মীদেরকে হুমকির মুখে ঠেলে দিয়ে তিনি পালিয়ে যান নাই। আওয়ামী লীগে যদি কোনো মানুষ বিবেকবান থেকে থাকেন, আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনার নেত্রী কাজটা করলো কি? বলেন আপনার নেত্রী কি কাজ করেছে? বাংলাদেশের 1000 বছরের ইতিহাসে এমন কলঙ্কজনক অধ্যায় কোন শাসকের নাই। সে আওয়ামী লীগকে ধ্বংস করেছে, যুবলীগকে ধ্বংস করেছে, ছাত্রলীগকে ধ্বংস করেছে, বাংলাদেশকে ধ্বংস করেছে, সব ধ্বংস করে সে তার পরম প্রিয় ভারতের কোলে গিয়ে আশ্রয় গ্রহণ করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ এই পর্যায়ে দাঁড়িয়ে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশে আবার যারা শেখ হাসিনা এবং তার বাকশালী ফ্যাসিবাদী রাজনীতিকে পুনর্বাসিত করবার চেষ্টা করবে, এদেশের মানুষ তাদেরকে ক্ষমা করবে না। তাদের 2000 জুলাই আগস্টের বিপ্লবে 2000 তামাল সন্তানের রক্ত ঝরিয়েছে, প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার হতে হবে। বাংলাদেশ থেকে পাচারকৃত লক্ষ লক্ষ কোটি টাকা ফিরিয়ে এনে দেশ এবং জনগণের কল্যাণে ব্যয় করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের উদাত্ত আহ্বান, শেখ হাসিনা বিভাজনের রাজনীতি করতে গিয়ে বাংলাদেশকে 2 ভাগে ভাগ করেছিল। এক ভাগ হলো রাজাকার, আরেক ভাগ হলো মুক্তিযোদ্ধা। কারা রাজাকার, কারা মুক্তিযোদ্ধা? যারা শেখ হাসিনার আস্থাভাজন তারা মুক্তিযোদ্ধা, যারা শেখ হাসিনার বিরাগভাজন তারাই রাজাকার। এই রাজাকার খেলতে খেলতে শেখ হাসিনা বাংলাদেশের 4 কোটি ছাত্র জনতাকে অপমান করেছিল। আমার দেশের ছাত্র জনতা যখন মেধাভিত্তিক জাতি গঠন করবার যুক্তিসম্মত দাবি নিয়ে তারা মাঠে নামলো, তারা বলল কোটা নয়, বরং মেধার ভিত্তিতে বাংলাদেশ গঠন করো। কোটা সংস্কারের দাবিতে তারা মাঠে নামলো। গোটা দেশের জনগণ ছাত্রদের এই ন্যায্য দাবিকে সমর্থন জোগালো, কিন্তু 4 কোটি ছাত্র জনতাকে অপমান করে শেখ হাসিনা আমার দেশের তামাল ছাত্রদেরকে কটাক্ষ করে বলল, সকল ছাত্রকে রাজাকারের বাচ্চা বলে গালি দিল। আমার দেশের ছাত্ররা ভেদাভেদ ভুলে গিয়ে তারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা সকল ভেদাভেদের দেয়াল ভেঙে সব ছাত্র জনতা হাতে হাত রেখে
প্রতিটি শিক্ষাঙ্গন থেকে এক আওয়াজ তুলল, অধিকার চাইতে গেলে যদি রাজাকার হতে হয়, দেশের পক্ষে কথা বললে যদি রাজাকার হতে হয়, দেশের উন্নয়নের জন্য বৈষম্যের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হয়, প্রতিটি শিক্ষাঙ্গন থেকে আওয়াজ উঠল, আমি কে তুমি কে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবে আমার দেশের ছাত্র জনতা শেখ হাসিনার বিভাজনের রাজনীতিকে পরাজিত করেছে, বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে। আমরা দেখেছি বাংলাদেশের প্রতিটি রাজপথে আমার দেশের ছাত্র জনতা, স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা সব ছাত্ররা একাকার হয়ে মিছিলে মিছিলে রাজপথ তারা উত্তপ্ত করে তুলেছে, বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছে। আবার নামাজের সময় হওয়ার সাথে সাথে আল্লাহু আকবারের ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে যেই রাজপথে তারা বুকের রক্ত দিয়েছে, সেই রাজপথকে জায়নামাজ বানিয়ে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এটাই হলো জুলাই এবং আগস্টের বিপ্লবের প্রেরণা। কথা বলেন ঠিক না বেঠিক? এই জুলাই এবং আগস্ট বিপ্লবের অন্যতম আইকন, অন্যতম প্রতীক ছিল 5ই আগস্ট শেখ হাসিনা বিতাড়িত হওয়ার পর টেকনাফ থেকে তেতুলিয়া ভাস্কর্য নামক শিরকের সংস্কৃতি সমস্ত মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছে। কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির স্থাপন করে কোন হিন্দুদের মন্দিরে কোন প্রতিমায় ফুলের টোকা পর্যন্ত দেওয়া হয় নাই। জুলাই আগস্টের বিপ্লব ছিল অসাম্প্রদায়িক তাওহীদবাদী বিপ্লব। কাজেই আগামীর বাংলাদেশ বুঝে নাও, যারা ইসলামকে সহ্য করতে পারো না, স্পষ্ট পয়গাম, বাংলাদেশের স্বাধীনতা এবং ইসলাম এক সূত্রে গাঁথা। বাংলাদেশে যদি ইসলাম আক্রান্ত হয়, স্বাধীনতা বিপন্ন হবে। সুতরাং বাংলাদেশে যারা ইসলামের দুশমন, তারাই স্বাধীনতার শত্রু। যারা ইসলামের দুশমন, তারাই স্বাধীনতার দুশমন। আমরা আগামীর বাংলাদেশকে তাই সেই আমাদের ঐতিহ্যবাহী, আমাদের ইতিহাসের অনন্য মাইল ফলক 47, 71 এবং 24-এর এই গণ অভ্যুত্থানের আন্দোলন সংগ্রামের ভিত্তিতে আগামীর নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। 47, 71 এবং 24-এর চেতনাকে সমন্বিত করেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ। সেজন্য ইসলামপন্থী সকল সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়ে যারা আমাদের হাতে হাত রাখতে চায়, যারা আগামীতে একটি বৈষম্যহীন ইনসাফপূর্ণ বাংলাদেশ দেখতে চায়, যারা একটি সাম্প্রদায়িক সম্প্রীতিতে ভরপুর এক বাংলাদেশ দেখতে চায়, তাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান, আসুন। আমরা অনেক বাংলাদেশ দেখেছি, সোনার বাংলাদেশ দেখেছি, নতুন বাংলাদেশ দেখেছি, সবুজ বাংলাদেশ দেখেছি, ডিজিটাল বাংলাদেশ দেখেছি, স্মার্ট বাংলাদেশ দেখেছি। এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, খিলাফতের বাংলাদেশ। এই খেলাফতের আহ্বানকে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে কাজ করবেন তো ইনশাআল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিস, শ্রমিক মজলিস, যুব মজলিস এবং ছাত্র মজলিসকে শক্তিশালী করে আপনারা খেলাফতের আহ্বানকে সকলের কানে কানে পৌঁছে দিন ইনশাআল্লাহ। আগামী দিনে, আগামী নির্বাচনে সকল ইসলামী সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পক্ষ থেকে একটি ব্যালট দেওয়ার চেষ্টা করছি। আমরা ঐক্যবদ্ধ সেই মহামিলনের মঞ্চে আপনারা ইসলামের পক্ষে গণরায় দেবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আগামীর বাংলাদেশ হোক ইসলামের বাংলাদেশ।
বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতীক রিকশা মার্কাকে জনগণের প্রতীকে পরিণত করতে হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিদা'ওয়াতিহিম ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা'a লিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠন সমূহের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, তৃণমূল পর্যায় থেকে সমবেত সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের কুমিল্লা জেলাবাসী, আমি আজকের এই গণসমাবেশের মঞ্চে দাঁড়িয়ে সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী ফ্যাসিবাদী যুগের লেডি ফেরাউন হাসিনা শাহীকে উৎখাত করে দিয়ে এদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এরপরে আমি আজকের এই গণসমাবেশে দাঁড়িয়ে শ্রদ্ধা ভরে স্মরণ করছি ওই সকল বীর শহীদানদেরকে 2009 সালে পিলখানা ট্রাজেডিতে, 2013 সালের শাপলা চত্বরে, 2014-15 সালে বাংলাদেশ জুড়ে, 2021 সালে হাটহাজারী থেকে ব্রাহ্মণবাড়িয়ায় এবং 2024 সালে বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে শত শত নয় হাজার হাজার দামাল সন্তান যারা অকাতরে জীবন দিয়েছে, শাহাদাত বরণ করেছে, যাদের শহীদি রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশ 5ই আগস্ট 2024 সালে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে, সেই সকল পুণ্যাত্মা বীর শহীদানদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে তাদের রুহের মাগফিরাত কামনা করে আমি তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশে 2024 সালের এই আগস্ট বিপ্লব, এটি আমাদেরকে বাংলাদেশের মুসলমানদের, এই দেশবাসীর দীর্ঘ অতীত সংগ্রামের ইতিহাসকে স্মরণ করিয়ে দেয়। আমরা দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে এই বাংলাদেশের মানচিত্র এবং তার পতাকা অর্জন করেছি। এজন্য আমাদেরকে তিনটি আধিপত্যবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হয়েছে। 190 বছর পর্যন্ত লড়তে হয়েছে সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে। দীর্ঘ সংগ্রাম করতে হয়েছে আমাদেরকে পশ্চিমবঙ্গের সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী, পূর্ববঙ্গের মুসলমানদের স্বার্থ বিনাশী পশ্চিমবঙ্গের দাদাবাবুদের বিরুদ্ধে। রবীন্দ্রনাথ ঠাকুরদের নেতৃত্বে যারা এই পূর্ববঙ্গ এবং ঢাকা এবং মুসলমানদের উত্থানকে ঠেকিয়ে দেওয়ার জন্য সহিংস আন্দোলন করে বঙ্গভঙ্গকে রদ করে দিয়েছিল, সেই সন্ত্রাসী উগ্রবাদীদের বিরুদ্ধে লড়াই করে এই বাংলাদেশকে আজকের পর্যায়ে এসে দাঁড়াতে হয়েছে। সর্বশেষ 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে 1971 সালের মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বিশ্ব দরবারে স্বাধীন বাংলাদেশ হিসেবে রাষ্ট্রের অভ্যুদয় ঘটেছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 190 বছরের ব্রিটিশ সাম্রাজ্যবাদী বিরোধী লড়াই, দীর্ঘ পশ্চিমবঙ্গের সেই দাদাবাবুদের বিরুদ্ধে লড়াই, দীর্ঘ দিনের পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে লড়াই, প্রতিটি সংগ্রাম এবং লড়াইয়ের মধ্য দিয়েই বাংলাদেশকে আজ নিজের পায়ে এই বিশ্বমঞ্চে এসে দাঁড়াতে হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, প্রতিটি বিজয়ের পর, প্রতিটি সংগ্রামের পর বাংলাদেশের মানুষকে একটি দুঃখজনক পরিণতির শিকার হতে হয়েছে। আর সেটি হলো
বারবার আমাদেরকে বঞ্চনার শিকার হতে হয়েছে। আমরা 1947 সালে ব্রিটিশকে বিতাড়িত করে যখন এই স্বাধীনতা অর্জন করা হয়, সেই স্বাধীনতার কথা ছিল ঐতিহাসিক লাহোর প্রস্তাবের মাধ্যমে বাংলাদেশের অবিসংবাদিত রাজনৈতিক নেতা শেরে বাংলা একে ফজলুল হক বলেছিলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোতে ইন্ডিপেন্ডেন্স মুসলিম স্টেটস হবে, সেখানে স্বাধীন একাধিক মুসলিম রাষ্ট্র গঠিত হবে, যেই মুসলিম রাষ্ট্রগুলোতে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়িত হবে। কিন্তু দুঃখজনকভাবে 47 সালে যখন দেশ বিভাগ হলো, তখন যে কোনো পর্যায়ে হোক এই ভৌগোলিক এত দূরত্ব রেখে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানকে এক সূত্রে একটি রাষ্ট্রে গঠন করে দিয়ে এক রাষ্ট্রে গঠিত করে দিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে বিলম্বিত করা হয়েছে এবং অযৌক্তিকভাবে এত দূরবর্তী দুটি ভৌগোলিক স্থানকে একটি রাষ্ট্রের মাধ্যমে স্বাধীনতা দিয়ে মূলত মুসলিম রাষ্ট্রের গোড়ায় গলদ রেখে দুর্বল একটি মুসলিম রাষ্ট্র গঠন করবার আন্তর্জাতিক ষড়যন্ত্র চালানো হয়েছিল। যদি 1947 সালে লাহোর প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ স্বাধীনতা লাভ করত, 24 বছরের জন্য বাংলাদেশকে পশ্চিম পাকিস্তানিদের দাসত্ব এবং তাদের অধীনস্থতা স্বীকার করা লাগতো না। এভাবেই 1947 সালে আমাদের অর্জনকে ফসল ঘরে তুলবার ক্ষেত্রে ষড়যন্ত্রের মধ্য দিয়ে এ জাতিকে বঞ্চিত করা হয়েছে। একইভাবে 1971 সালে 1947 থেকে 71 পর্যন্ত দীর্ঘ 24 বছর বঞ্চনার বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ লড়াই করেছে, সংগ্রাম করেছে। সে লড়াই ছিল জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই, সে লড়াই ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে সাম্যের লড়াই, সে লড়াই ছিল বৈষম্যের বিরুদ্ধে ইনসাফের লড়াই। সেখানে কোনোদিন ধর্মনিরপেক্ষ নামক কুফরি মতবাদের কথা কোনোদিন উচ্চারিত হয়নি। 47 সাল থেকে 71-এর 16 ডিসেম্বর পর্যন্ত কখনো কোনো নেতা নেত্রীদেরকে, কোন রাজনৈতিক দলকে বাংলার মানুষের সামনে ধর্মনিরপেক্ষ মতবাদের স্লোগান তুলতে দেখা যায়নি। কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখেছি 71-এর 16 ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হওয়ার পর স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব, যিনি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পশ্চিম পাকিস্তানে বন্দী ছিলেন, সেখান থেকে মুক্তি লাভ করে তিনি গিয়েছেন লন্ডনে। লন্ডন থেকে তিনি সোজা স্বাধীন বাংলাদেশে না এসে তিনি আগে গেলেন নয়াদিল্লিতে ভারতের কাছে বোঝাপড়া করতে। সেখানে গিয়ে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছ থেকে তিনি একটা প্রেসক্রিপশন নিয়ে আসলেন। ইন্দিরা গান্ধী তাকে বলে দিলেন বাংলাদেশের সংবিধান ভারতের সংবিধানের মূলনীতির আলোকে রচনা করতে হবে। আর শেখ মুজিবুর রহমান সাহেব সেটাই করলেন। বাংলাদেশে এসে 72 সালে একটা সংবিধান তৈরি করলেন, যেই সংবিধানের মূলনীতিগুলো জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র নামক 4 মূলনীতি ভারতের সংবিধান থেকে বাংলাদেশে আমদানি করে 72 সালেই সদ্য স্বাধীন বাংলাদেশকে ভারত মাতার চরণ তলে বলি দেওয়ার ব্যবস্থা করেছেন। এভাবেই একবার 47-এর বিজয়কে কুক্ষিগত করা হয়েছে, আরেকবার 71-এর বিজয়কে ভারতের হাতে তুলে দিয়ে স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধকে কলঙ্কিত করবার চেষ্টা করা হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এভাবেই 72-এর সংবিধান তৈরির মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের হাজার বছরের ইচ্ছা এবং অভিপ্রায়, এদেশের মানুষের স্বাধীন মুসলিম জাতিসত্তা গঠন করবার যে ইচ্ছা এবং তাদের যে অভিপ্রায়, সেই দেশের মানুষের জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের গলার উপর ছুরি চালানো হয়েছিল। আর এভাবেই 71-এর মুক্তিযুদ্ধের চেতনার নামে 72-এর ভেজাল চেতনাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করা হয়েছে। 72 সাল থেকে
2024 সাল পর্যন্ত সেই ভেজাল চেতনায় গেলাবার চেষ্টা করা হয়েছে। বারবার 72-এর চেতনাকে 71-এর চেতনা বলে বাংলাদেশে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করেছে তারা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 75 সালে শেখ মুজিবুর রহমান সাহেব 72-এর জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার নির্মম পরিণাম তাকে ভোগ করতে হয়েছে। একটি সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি নিহত হয়েছেন। তার নিহত হওয়ার পর তার কন্যা শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি বলেছিলেন যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। এরপর 50 বছর পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে রাজনীতি করেছে। শেখ হাসিনার রাজনীতি ছিল দুটি মূল নীতির উপর ভিত্তি করে। তার রাজনীতির প্রথম নীতি ছিল, প্রথম মূলনীতি ছিল শেখ হাসিনার রাজনীতির প্রতিশোধের রাজনীতি। তার রাজনীতির দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল বিভাজনের রাজনীতি। তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন বাংলাদেশ রাষ্ট্রের কাছ থেকে, তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন বাংলাদেশের জনগণের কাছ থেকে, শেষ পর্যন্ত তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন তার দল আওয়ামী লীগের কাছ থেকে। আপনারা অনেকেই আশ্চর্য হবেন, কিন্তু বিবেকবান মানুষ গভীরভাবে চিন্তা করলেই দিবালোকের ন্যায় পরিষ্কার হয়ে যায়। জুলাই আগস্টের এই বিপ্লবের পর শেখ হাসিনা আওয়ামী লীগকে এমন এক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে, 100 বছর পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের নাম উচ্চারণ করা একটি লজ্জার বিষয়ে পরিণত হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শেখ হাসিনা জানতো তার ক্ষমতার মসনদ টিকবে না। বিভিন্ন গোয়েন্দা সংস্থা, এমনকি পার্শ্ববর্তী সেই রাষ্ট্র যাদের সেবাদাসী হিসেবে শেখ হাসিনা বাংলাদেশকে তাদের করদ রাজ্যে পরিণত করবার পায়তারা চালিয়েছিল, তাদের পক্ষ থেকে শেখ হাসিনাকে আভাস দেওয়া হয়েছিল তোমার ক্ষমতা টিকবে না। এই আভাস পাওয়ার পর শেখ হাসিনা কি করেছে? আওয়ামী লীগের নেতা কর্মীদের কথা চিন্তা করে নাই, যুবলীগের ছাত্রলীগের নেতা কর্মীদের কথা চিন্তা করে নাই। সে চিন্তা করেছে শুধুমাত্র তার পরিবারের কথা। নিজের ছেলে মেয়েকে আগেই দেশের বাইরে সেটেল করেছে, নিজের পরিবারের প্রতিটি সদস্যকে দেশের বাইরে নিরাপদে পাঠিয়ে দিয়েছে। আর অবশিষ্ট যেই সময়টুকু সে পেয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা আগেই পাচার করবার পর অবশিষ্ট সময়টুকু দিয়ে 14টি লাগেজ তিনি গুছিয়েছেন। আর তার একটি বোন ছিল, সেই বোনকে বগল দাবা করে 14টি লাগেজ নিয়ে 5ই আগস্ট দুপুর বেলায় তিনি হেলিকপ্টার যোগে তার সেই পরম আপনজনদের কোলে গিয়ে আশ্রয় নিয়েছেন। যাওয়ার আগে তিনি যুবলীগকে হাতুড়ি লীগ বানিয়েছেন, ছাত্রলীগকে হেলমেট লীগ বানিয়ে দিয়ে তাদের হাতে পিস্তল, রিভলভার, বন্দুক, রাইফেল তুলে দিয়ে আমার দেশের দামাল ছেলেদের বুকের উপর বুলেট মারার নির্দেশ দিয়েছেন। এভাবে তিনি তার দলকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছেন, তার দলের নেতা কর্মীদেরকে খুন এবং হত্যা করবার নির্দেশ দিয়েছেন। আজ এ কথা শুধু আমাদের নয়, ইসলামী সংগঠনগুলোর নয়, শুধু দেশপ্রেমিক বাংলাদেশের মানুষের নয়, আন্তর্জাতিক অঙ্গনে জাতিসংঘের পক্ষ থেকে যে রিপোর্ট প্রদান করা হয়েছে সেখানে সুস্পষ্ট ভাষায় এই রিপোর্ট দেওয়া হয়েছে জুলাই আগস্টের গণহত্যার জন্য শেখ হাসিনা প্রত্যক্ষভাবে দায়ী। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবেই শেখ হাসিনা আওয়ামী লীগকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত দলের নেতা কর্মীদেরকে সে কিছুই বুঝতে দেয় নাই, বরং সে দাম্ভিকতার সুরে বলেছে শেখ হাসিনা কখনো পালায় না। আমি জাতির কাছে জিজ্ঞাসা করতে চাই, শেখ হাসিনা পালায় না? পালায় না। শেখ হাসিনা কঠিন পরিস্থিতির মধ্যে তার দলকে ফেলে তিনি তার দলকে, তার সংগঠনকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দলের 12টা বাজিয়ে তিনি কি করলেন? অতীতে আমরা দেখেছি বাংলাদেশে জনগণের আন্দোলনের মুখে অনেককেই ক্ষমতা ছাড়তে হয়েছে। জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা ছেড়েছেন, দল ছেড়ে নেতা কর্মীদেরকে জনগণ জনরোষের মুখে ফেলে নিজে দেশ ছেড়ে পালান নাই, বরং তিনি কারারুদ্ধ হয়েছেন। বছরের পর বছর তিনি জেল খেটেছেন। 80 বছর বয়সে বেগম খালেদা জিয়া
জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে বছরের পর বছর কারাগারে বন্দিত্ব কাটিয়েছেন, কিন্তু দেশ এবং দলের জনগণ দলের নেতাকর্মীদেরকে হুমকির মুখে ঠেলে দিয়ে তিনি পালিয়ে যান নাই। আওয়ামী লীগে যদি কোনো মানুষ বিবেকবান থেকে থাকেন, আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনার নেত্রী কাজটা করলো কি? বলেন বলেন, আপনার নেত্রী কি কাজ করেছে? বাংলাদেশের হাজার বছরের ইতিহাসে এমন কলঙ্কজনক অধ্যায় কোন শাসকের নাই। সে আওয়ামী লীগকে ধ্বংস করেছে, যুবলীগকে ধ্বংস করেছে, ছাত্রলীগকে ধ্বংস করেছে, বাংলাদেশকে ধ্বংস করেছে, সব ধ্বংস করে সে তার পরম প্রিয় ভারতের কোলে গিয়ে আশ্রয় গ্রহণ করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ এই পর্যায়ে দাঁড়িয়ে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশে আবার যারা শেখ হাসিনা এবং তার বাকশালী ফ্যাসিবাদী রাজনীতিকে পুনর্বাসিত করবার চেষ্টা করবে, এদেশের মানুষ তাদেরকে ক্ষমা করবে না। তাদের 2000 জুলাই আগস্টের বিপ্লবে 2000 তামাল সন্তানের রক্ত ঝরিয়েছে, প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার হতে হবে। বাংলাদেশ থেকে পাচারকৃত লক্ষ লক্ষ কোটি টাকা ফিরিয়ে এনে দেশ এবং জনগণের কল্যাণে ব্যয় করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের উদাত্ত আহ্বান, শেখ হাসিনা বিভাজনের রাজনীতি করতে গিয়ে বাংলাদেশকে দুই ভাগে ভাগ করেছিল। এক ভাগ হলো রাজাকার, আরেক ভাগ হলো মুক্তিযোদ্ধা। কারা রাজাকার, কারা মুক্তিযোদ্ধা? যারা শেখ হাসিনার আস্থাভাজন তারা মুক্তিযোদ্ধা, যারা শেখ হাসিনার বিরাগ ভাজন তারাই রাজাকার। এই রাজাকার খেলতে খেলতে শেখ হাসিনা বাংলাদেশের 4 কোটি ছাত্র জনতাকে অপমান করেছিল। আমার দেশের ছাত্র জনতা যখন মেধাভিত্তিক জাতি গঠন করবার যুক্তিসম্মত দাবি নিয়ে তারা মাঠে নামলো, তারা বলল কোটা নয়, বরং মেধার ভিত্তিতে বাংলাদেশ গঠন করো। কোটা সংস্কারের দাবিতে তারা মাঠে নামলো। গোটা দেশের জনগণ ছাত্রদের এই ন্যায্য দাবিকে সমর্থন জোগালো, কিন্তু 4 কোটি ছাত্র জনতাকে অপমান করে শেখ হাসিনা আমার দেশের তামাল ছাত্রদেরকে কটাক্ষ করে বলল, সকল ছাত্রকে রাজাকারের বাচ্চা বলে গালি দিল। আমার দেশের ছাত্ররা ভেদাভেদ ভুলে গিয়ে তারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা সকল ভেদাভেদের দেয়াল ভেঙে সব ছাত্র জনতা হাতে হাত রেখে প্রতিটি শিক্ষাঙ্গন থেকে এক আওয়াজ তুলল, অধিকার চাইতে গেলে যদি রাজাকার হতে হয়, দেশের পক্ষে কথা বললে যদি রাজাকার হতে হয়, দেশের উন্নয়নের জন্য বৈষম্যের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হয়, প্রতিটি শিক্ষাঙ্গন থেকে আওয়াজ উঠল, আমি কে, তুমি কে? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবে আমার দেশের ছাত্র জনতা শেখ হাসিনার বিভাজনের রাজনীতিকে পরাজিত করেছে, বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে। আমরা দেখেছি বাংলাদেশের প্রতিটি রাজপথে আমার দেশের ছাত্র জনতা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা সব ছাত্ররা একাকার হয়ে মিছিলে মিছিলে রাজপথ তারা উত্তপ্ত করে তুলেছে, বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছে। আবার নামাজের সময় হওয়ার সাথে সাথে আল্লাহু আকবারের ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে যেই রাজপথে তারা বুকের রক্ত দিয়েছে, সেই রাজপথকে জায়নামাজ বানিয়ে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এটাই হলো জুলাই এবং আগস্টের বিপ্লবের প্রেরণা। কথা বলেন ঠিক না বেঠিক? এই জুলাই এবং আগস্ট বিপ্লবের অন্যতম আইকন, অন্যতম প্রতীক ছিল 5ই আগস্ট শেখ হাসিনা বিতাড়িত হওয়ার পর টেকনাফ থেকে তেতুলিয়া ভাস্কর্য নামক শিরকের সংস্কৃতি সমস্ত মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছে। কিন্তু
সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির স্থাপন করে কোন হিন্দুদের মন্দিরে কোন প্রতিমায় ফুলের টোকা পর্যন্ত দেওয়া হয় নাই। জুলাই আগস্টের বিপ্লব ছিল অসাম্প্রদায়িক তাওহীদবাদী বিপ্লব। কাজেই আগামীর বাংলাদেশ বুঝে নাও, যারা ইসলামকে সহ্য করতে পারো না, স্পষ্ট পয়গাম, বাংলাদেশের স্বাধীনতা এবং ইসলাম এক সূত্রে গাথা। বাংলাদেশে যদি ইসলাম আক্রান্ত হয়, স্বাধীনতা বিপন্ন হবে। সুতরাং বাংলাদেশে যারা ইসলামের দুশমন, তারাই স্বাধীনতার শত্রু। যারা ইসলামের দুশমন, তারাই স্বাধীনতার দুশমন। আমরা আগামীর বাংলাদেশকে তাই সেই আমাদের ঐতিহ্যবাহী, আমাদের ইতিহাসের অনন্য মাইল ফলক 47, 71 এবং 24-এর এই গণ অভ্যুত্থানের আন্দোলন সংগ্রামের ভিত্তিতে আগামীর নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। 47, 71 এবং 24-এর চেতনাকে সমন্বিত করেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ। সেজন্য ইসলামপন্থী সকল সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়ে, যারা আমাদের হাতে হাত রাখতে চায়, যারা আগামীতে একটি বৈষম্যহীন ইনসাফপূর্ণ বাংলাদেশ দেখতে চায়, যারা একটি সাম্প্রদায়িক সম্প্রীতিতে ভরপুর এক বাংলাদেশ দেখতে চায়, তাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান, আসুন। আমরা অনেক বাংলাদেশ দেখেছি, সোনার বাংলাদেশ দেখেছি, নতুন বাংলাদেশ দেখেছি, সবুজ বাংলাদেশ দেখেছি, ডিজিটাল বাংলাদেশ দেখেছি, স্মার্ট বাংলাদেশ দেখেছি। এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। এই খেলাফতের আহ্বানকে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে কাজ করবেন তো ইনশাআল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিস, শ্রমিক মজলিস, যুব মজলিস এবং ছাত্র মজলিসকে শক্তিশালী করে আপনারা খেলাফতের আহ্বানকে সকলের কানে কানে পৌঁছে দিন ইনশাআল্লাহ। আগামী দিনে, আগামী নির্বাচনে সকল ইসলামী সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পক্ষ থেকে একটি ব্যালট দেওয়ার চেষ্টা করছি আমরা। ঐক্যবদ্ধ সেই মহামিলনের মঞ্চে আপনারা ইসলামের পক্ষে গণরায় দেবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আগামীর বাংলাদেশ হোক ইসলামের বাংলাদেশ। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতীক রিকশা মার্কাকে জনগণের প্রতীকে পরিণত করতে হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।